আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না। জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি ভাই, অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকেও। জনাব পান্না, আপনি খেয়াল করেছেন, আমি নতুন একটা ঘটনা নিয়ে আজকেই দেখলাম একটা পত্রিকাতে, যে ইয়াংদের যে তরুণদের নিয়ে আমরা গত 2024 সালের অগাস্টে খুব আশাবাদী হয়ে উঠেছিলাম। তারপরে সে আশার কোথাও আশা মৃত্যুবরণ করেছে, কোথাও আশা বিকলাঙ্গ হয়ে গিয়েছে। তারপরে দেখলাম যে আবার আরেকটা নতুন একটা সংগঠনের জন্ম হলো। সংগঠন ঠিক না, তার একটা প্ল্যাটফর্ম নাম দিয়েছে অল্টারনেটিভস। মিস্টার মাহফুজ আলমের নেতৃত্বে তাজদোবা জামিন এরা সবাই আছেন। এরা মিলে আরেকটা প্ল্যাটফর্ম তারা করেছে। এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কি হবে না হবে সেটা হয়তো ভবিষ্যতে বলতে পারবে। সেটা নিয়ে আগাম জ্যোতিষীর মতো আলাপ আমরা করতে চাই না। আমি খালি বলতে চাচ্ছি যে এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? না, যে কোনো ভালো কিছুর জন্য যা কিছু শুরু করা হয়, এ ধরনের সব উদ্যোগই আমাদের কাছে সাধুবাদ পাওয়ার মতন, এবং আমরা ওয়েলকাম জানাতে চাই। আপনি বলেছেন যে ভবিষ্যৎটা কি, সেটি ভবিষ্যতে বলে দেবে। এনসিপি নিয়ে আমরা যে ভবিষ্যৎ করেছিলাম, তার থেকে কিন্তু আমরা খুব দূরে নই। আমি, আপনি, আমরা যে ভবিষ্যৎ করেছিলাম, বরং জামাতের সাথে না আসলে সেটি অস্তিত্ব সংকটের মুখে পড়তো। তাদের যে উদ্দেশ্য, তাদের যে কর্মপরিধি, তাদের যে বাস্তবতার জায়গা থেকে নানান ধরনের কর্মকাণ্ড, সেই জায়গা থেকেই আমরা বলেছিলাম যে এনসিপি একটা জায়গায় গিয়ে হয়তো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। তো অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে এটা আমরা বলতে পারি। 6টা আসন পেয়েছে তো জামাতের কাছ থেকে ধার দেনা করে, লবিং করে বা আলাপ আলোচনা, 20টার মধ্যে 6টি আসন জিততে পেরেছে, এবং তা জামাতের ভোটে নিঃসন্দেহে। আপনি আমার সঙ্গে হয়তো একমত নাও হতে পারেন, কিংবা একমত হতে পারেন। জামাতের ভোট ছাড়া এনসিপি একটা ভোটও, একটা আসনও যেতে পারতো না এই নির্বাচনে। আর যে অল্টারনেটিভস নামে যেই সংগঠনটি নিয়ে আসলো, নিশ্চয় সেটিও একটি রাজনৈতিক সংগঠনের রূপ নেবে। মাহফুজ আলমের নেতৃত্বে যা হয়েছে, শুনুন, মাহফুজ আলম যে মাস্টার মাইন্ড ছিলেন, মাহফুজ আলম হচ্ছে বড় মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি সারা বিশ্বের কাছে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। এবং এই মাহফুজ আলমের বিরুদ্ধে আমি নিজে অনেক কথা বলেছি। তার ব্যাকগ্রাউন্ড, তার পলিটিক্যাল যে আইডিওলজি, তারা যে উদ্দেশ্যে, যেই বাংলাদেশকে যেভাবে সামনের দিকে দেখতে চায়, এটা কোনো বাংলাদেশ নয়। সেই পুরোনো কথা আবারও বলতে চাই, 71কে ধারণ না করে বাংলাদেশে কোনো রাজনীতি সম্ভব না। বাংলাদেশে একজন সুনাগরিক হিসেবে টিকে থাকাও সম্ভব না। একজন সুনাগরিক হিসেবেও টিকে থাকা সম্ভব না। আমি আপনার, মানে আমাদের যে সন্তানেরা, তারা যদি 71কে ধারণ করতে না পারে, তারা দেশপ্রেম জানবে না। দেশপ্রেম না জানলে বাবা মার প্রতিও শ্রদ্ধাটুকু জানাতে তারা পারবে না। এটি হচ্ছে তো বাস্তবতা। কিন্তু সো আপনি তারা আমাকে যে বলেন, জি, যে ওনারা কি, এই যে তরুণ যারা যে পলিটিক্যাল পার্টি করলো অথবা তরুণরা যারা পলিটিক্যাল পার্টির বাইরে থাকলো কিন্তু ক্ষমতার সঙ্গে থাকলো, তারা কি 71-এর চেতনাকে ধারণ করেনি বলে আপনার মনে হয়? করেনি তো, করেনি। মাসুদ ভাই, আপনি তারা তো 71-কে অস্বীকার করেনি। অস্বীকার তো করছে না এখন বাধ্য হয়ে। আমার আপনার মতো কিছু মানুষ যখন আমাদের নিজেদের জায়গা থেকে গর্জে উঠলাম, অন্তত আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, নানান ধরনের সমালোচনার মুখে মুখে হয়ে তারা এখন 71কে ধারণ করছে। জামাত ইসলামী তো 71কে ধারণ করছে। কারণ তারা যে ধারণ করে, এটাকে আমাদেরকে ধরে নিতে হবে যে তারা সত্যি সত্যি মনে প্রাণে ধারণ করছে। তারা তো ওই যে বাংলায় একটা কথা আছে না, ঠেলায় পড়লে ছুচায়ও নামাজ পড়ে। এখন তাদের অবস্থা হচ্ছে ছুচায় নামাজ পড়ার মতো অবস্থা। তারা তো, এটা তো বাস্তবতা। তারা 47 থেকে শুরু করে 71কে বাদ দিয়ে আর 90-24-এ চলে আসে। 71কে মানে ম্লান করে দিতে চেয়েছিল, 71-এর উপরে 24কে স্থান দেওয়ার। এবং আপনি দেখুন যে এই যে যে গণভবনে যে জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে, সেই জাদুঘর যখন নির্বাচনের কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শনে গেলেন, ওই দিনও, ঠিক ওই দিনেও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুরাল ভাঙচুর করা হচ্ছে মহা সমারোহে, রাজধানীর বাইরে একটি জায়গায়। এরা কি ধারণ করে? এবং এই যে যে যাদের কথা বলে এনসিপি যারা করছে বা যারা বাইরে আছে, হ্যাঁ, আব্দুল কাদেরের মতো কিছু মানুষ যারা এই যে এনসিপি ছাত্র সংগঠন ছিল বা বাক্সাসে ছিল, কিছু কিছু মানে একটা অংশ আছে যারা সত্যি সত্যি 71কে ধারণ করে, কিন্তু ওদের সংখ্যা খুবই কম।
খুবই কম। এবং আপনি ওই দিন ছিলেন কিনা আমি জানি না, আমি কিন্তু ওই দিন রাজপথে ছিলাম অ্যাজ এ জার্নালিস্ট হোক আর যে কারণে হোক। 4 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট 2024 ওই দিন শহীদ মিনারে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাষণ চালানো হচ্ছে, এবং তুমি কি আমি কে বাঙালি বাঙালি স্লোগান চলছে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যত গান, সেই গানগুলো বাজছে শহীদ মিনারে। আমি উপস্থিত ছিলাম, সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে। কই তারা, তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সরাসরি না আসলেও 5 আগস্টের পর তো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে কক্ষিগত ছিল, ডক্টর ইউনূসকে তারাই এনেছিলেন। একটা দিনের জন্য এই গানগুলো বাজিয়েছে, সেই আদর্শ ধারণ করেছে, বঙ্গবন্ধুর নাম শ্রদ্ধা করে স্মরণ করেছে। কই বঙ্গভবন থেকে তো বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিল। আজকে 7ই মার্চ, আজকে 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে বিএনপি তো কিছু বলবেই না, এটা তাদের রাজনৈতিক কৌশল, সেটি নিয়েও বিতর্ক আছে। যাই হোক, কথা হচ্ছে এনসিপি নিয়ে। তারা ইতিহাসকে অস্বীকার করছে, কিভাবে তারা 71কে ধারণ করে বলুন, কিভাবে সম্ভব? হুম, ঠিক আছে, কিন্তু আপনি যেটা বললেন যে যদি তারা জামাতের সঙ্গে যুক্ত না হতো তাহলে এনসিপির অস্তিত্বই থাকতো না। আপনি যে কথাটা বললেন এই কথাটার সঙ্গে আমি আরেকটা জিনিস একটু তুলনা করতে চাই। যে তুলনাটা হলো, দেখেন আমাদের পরে কিন্তু নেপালেও এরকম তরুণ সমাজের জেনজিদের একটা আন্দোলন হলো। সে আন্দোলনের পর নেপালে গতকাল নির্বাচন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 5 তারিখে তাদের নির্বাচন হয়েছে। এবং তাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল সেই সরকার প্রধান শুরুতে ঘোষণা করেছে তারা 5 তারিখ নির্বাচন করবে। তারা সংস্কারের দিকে যায় নাই আমাদের মতো। হয়তো আমাদের সংস্কারের নমুনা দেখেই তারা ভয় পেয়ে গেছিল কিনা জানি না, তো তারা যায় না। এবং তারা একটা ইলেকশন করেছে, ইলেকশনের রেজাল্টও মোটামুটি আসতে শুরু করেছে। আমরা যতটুকু জেনেছি যে নতুন যে রাজনৈতিক দলটা, মানে জেনজিদের সঙ্গে জড়িত যে রাজনৈতিক দলটা, তারাই একদম মানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এবং বিশাল ব্যবধানে তাদের বিজয় হচ্ছে। আর হুম, আগের যারা ছিল ওই কমিউনিস্ট পার্টি ধরেন অথবা মাওবাদী ধরেন, তাদের একদম মানে তারা একদম ধরাশায়ী হয়ে গেছে। তো ওইখানে আমরা দেখলাম যে ইয়াংদের দল এত একটা সাফল্য পেল, কিন্তু আমাদের ইয়াংদের দল এভাবে হারিয়ে গেল। তো এই পার্থক্যটাকে আপনি তুলনা করতে পারেন, কেন হলো এই ঘটনাটা এরকম? অবশ্যই তুলনা আমিও করতে পারি, আপনিও করতে পারেন। এটি তুলনা করাটা খুব জটিল কিছু নয়, তবে জরুরি। এই যে পার্থক্যটা, এটি আমি আবারও বলি, এটি নির্ণয় করা জটিল কিছু নয়, তবে আমাদের জন্য জরুরি যে কেন সেখানকার জেএনজি সমর্থিত রাজনৈতিক দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে নির্বাচনে, আর আমাদের এখানে মুখ থুবড়ে পড়লো। কারণ খুব সহজ ভাই, দেখুন কারণগুলো কেমন সহজ। আমরা সারা মাস ধরে, সারা বছর ধরে, এই 1.5 বছর ধরে যা বলে আসছি, এবং এই তরুণ সমাজের প্রতি আমাদের তো একটি আকাঙ্ক্ষা ছিল, আপনার ছিল, আমার ছিল, আমরা ওয়েলকাম জানিয়েছিলাম, যেটি বাস্তবতা। এবং ওয়েলকাম জানাচ্ছি আওয়ামী লীগ সরকারের পতনটি আমরা, মানে পতন ঠিক না, আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা আমরা চেয়েছিলাম। আবারও বলি, বছরের পর বছর নির্বাচন না দিয়ে এরকম একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, এটি আমরা মেনে নিতে পারিনি। এবং ঘুষ দুর্নীতি যেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছিল, আমরা এই দুটি জায়গা থেকে অন্তত মুক্তি চাচ্ছিলাম। এই জন্যই আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা আমরা চেয়েছিলাম। যখন পতনটা হলো বা চলে গেল, যেভাবেই হোক, আমরা এদের চোখে স্বপ্ন দেখতে চেয়েছিলাম, এবং স্বপ্ন তো দেখেছিলাম, আমি দেখেছিলাম। তারা যেভাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজাচ্ছে, বঙ্গবন্ধু ভাষণ বাজাচ্ছে, একটু আগে আমি যেগুলো বললাম। তো আর এবং এই তরুণরা সব মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে একটি নতুন আশার সঞ্চার করেছিলাম আমার নিজের মধ্যে। আর এবার আসুন, কেন নেপালের জেনজিরা আহ সরকার গঠনের পথে, তারা মানে তাদের সমর্থিত দল, আর আমাদের এখানে কেমন মুখ থরে পড়লো। দেখুন, যে শব্দটা উচ্চারণ করলাম এর মধ্য দিয়ে উত্তরে খানিকটা রয়ে গেছে। আমি বলেছি জেএনজি, আপনি বলেছেন জেএনজি সমর্থিত রাজনৈতিক দল আরএসপি, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, যেটির নেতৃত্ব রয়েছেন বালান শাহ। বালান শাহ ওইখানে কাঠমান্ডুর সাবেক মেয়র। এবং ঠিক একইভাবে আন্দোলন হয়েছিল আমাদের এখানে, যেমন অভ্যুত্থানটি হয়েছে ওখানে ঠিক একইভাবে, ওখানে পার্লামেন্ট ভবন দখলে নেওয়া হয়েছিল, ওখানে সরকারি যে দপ্তরগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঠিক এখানে যা যা ঘটেছে ওখানেও তাই তাই ঘটেছে। কিন্তু পার্থক্য হচ্ছে, ওই যে বললাম, ওখানে জেএনজিরা কিন্তু কোনো রাজনৈতিক দল গঠন করেনি নিজেরা, ওখানে তারা একটি দলকে সমর্থন দিয়েছে। এবং বালান বালান শাহ এই যে আন্দোলন বা অভ্যুত্থান হয়েছে 2022 সালে, সেদিন মোটামুটি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নেতৃত্বে ছিলেন। আচ্ছা, আর আমাদের জেএনজিরা কি করলো? শুরু থেকে দেখতে পেলাম যে তাদের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্রচন্ড একটা ইচ্ছা, প্রচন্ড একটা, যে জিদ ঠিক নয়,
মানে লক্ষ্য। এবং সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসে জামায়াত এবং এনসিপি, তখন তো এনসিপি ছিল না, সাবেক ছাত্র সমন্বয়করা, তারা ক্ষমতার ভর কেন্দ্র হিসেবে রইল, যা বলছিল তাই করছিল এবং মবতন্ত্র কায়েম করলো। মব করে যে বিচারকদের অপসারণ করা যায় সেই দৃষ্টান্ত তারা করলো। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলো। তারা কোটার বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে এলো, অথচ তাদের জন্য সব জায়গায় কোটার ব্যবস্থা। কথিত জুলাই যোদ্ধাদের জন্য তারা ফ্ল্যাটের ব্যবস্থা করা হলো, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের। এবং দুর্নীতি, ঘুষ, তারা তাদের যে তদবির বাণিজ্য, এগুলো গত 1.5 বছর ধরে প্রতিটি সময় আলোচনা ছিল। নারী কেলেঙ্কারি পর্যন্ত তাদের সাথে জড়িয়ে পড়লো। অতএব তারা আর আমাদের কাছে সেই 5 আগস্টের ঠিক আগের, 5 আগস্টের দুপুর 12টা পর্যন্ত যেই তরুণ সমাজ আমাদের সামনে ছিল, 5 আগস্ট দুপুর 4টার পর থেকে আর সেই তরুণ সমাজকে আমরা খুঁজে পেতে মানে পেলাম না। হঠাৎ করে কেমন যেন আমরা মানে খুব পরিবর্তিত একটা অংশ দেখতে পেলাম। অতএব এদেরকে তো মানুষ গ্রহণ করেনি। আর ওইখানে তারা রাজনৈতিক দল গঠন করেনি, তারা ক্ষমতা দখল করেনি, তারা দুর্নীতি, নারী কেলেঙ্কারি এই ধরনের কোনো কিছু জড়ায়নি, তদবির বাণিজ্যে জড়ায়নি। এবং সুশীলা কার্কি সেই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি একটি মন্তব্য করেছিলেন গত 2 মাস আগে, নভেম্বরের দিকে বা ডিসেম্বর, আপনার নিশ্চয় মনে আছে, এটা নিয়েও আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে নেপালকে তিনি কোনো অবস্থাতে বাংলাদেশ হতে দেবেন না। কেন বলেছিলেন? সেখানে কিছু মানুষ, এই যে জেনজির অংশের কিছু মানুষ, তারা প্রতিদিন গিয়ে ডিস্টার্ব করতো সুশীলা কার্কি বা বিভিন্ন মন্ত্রণালয় যারা ছিল তাদেরকে, এটা করে দাও, ওটা করে দাও। তিনি স্ট্রেট বলে দিয়েছেন যে না, বাংলাদেশ হতে দেব না নেপালকে। যেহেতু কেন, মানে তিনি কেন বলেছিলেন? বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস এরা যা চাইছিল, আমি একটু আগে বললাম, তাই দিচ্ছিল, যা বলছিল তাই করছিল। এবং সব মিলিয়ে একটা হসপস অবস্থা। উনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। উনি একজন সাবেক বিচারপতি, দেখুন, উনি একজন সাবেক বিচারপতি। উনি রাজনীতি ঠিকই, উনি তার যে দূরদর্শিতা এই কদিনের মধ্যে তিনি লাভ করেছিলেন। তিনি এক্সাম্পল দিলেন বাংলা, কিন্তু এই বাংলাদেশ নিয়ে আমরা যতটুকু বুঝতে না পেরেছি, উনি অতদূর থেকেও, উনি একজন সাবেক বিচারপতি হয়েও উনি বুঝতে পেরেছেন। তো খুব স্বাভাবিক, সেখানে জেনজিদের সমর্থিত রাষ্ট্রীয় যে স্বতন্ত্র পার্টি আরএসপি, সেটি 100টারই বেশি, সম্ভবত 165টি আসনের মধ্যে 100টারই বেশি আসনে তারা জয়লাভ করতে যাচ্ছে। আর এখানে ধার দেনা করে 30টার মধ্যে, অর্থাৎ 6টাতে তারা জিততে পারে জামাতের ভোটে। বুঝুন এবার। খুব দুঃখজনক, আমরা মানে সুযোগগুলো, আপনার কথা যেটা মূল বক্তব্য যেটা মানে উঠে আসে, যে সুযোগ তারাও এক্স্যাক্টলি। পেয়েছে, আমরাও পেয়েছি। তারা হ্যাঁ, সুযোগটাকে কাজে লাগাতে পেরেছে, আমরা সুযোগটাকে মানে পায়ে ঠেলে দিয়েছি। এবং তাদের সেই সুযোগটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সুশীলা কার্কির মতো একজন নির্লোভ ব্যক্তিত্ব ছিলেন, আর আমাদের এক্স্যাক্টলি। একজন লোভী ডক্টর ইউনূসের কারণে আমরা সব হারিয়েছি। একেবারে খুব চমৎকার। আপনার থ্যাংক ইউ, আপনাকে ইফতার করাবো। আপনি একেবারে মানে এক্সাক্ট শব্দ দুটো ইউজ করেছেন, যে ওখানে সুশীল কাকের মতো একজন মানুষ ছিল, এখানে ডক্টর ইউনূসের মতো একজন লোভী মানুষ ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। এই ছাত্র সমাজকে শুধু ব্যবহার করেননি, তিনি একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন, পুরো শিক্ষা রাইট। ধ্বংস করে দিয়েছেন। এবং একটা ছাত্রকেও তিনি বলেননি যাও তোমরা পড়াশোনা করো, অথচ এই লোক নাকি অধ্যাপক ছিলেন। খুব দুঃখজনক। যা হোক, এটা আমাদের নিয়তি হিসেবে আপাতত মেনে নিতে হচ্ছে, আর তো কিছু করার না। আমরা আর আরেকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। আপনি দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, 12 তারিখে আমাদের যে জাতীয় সংসদ বসতে যাচ্ছে, তার ডেপুটি স্পিকার হিসেবে তারা জামাতকে এক প্রস্তাব দিয়েছে। বলেছে যে আপনারা একজন এমপি নাম বলেন, যাকে আমরা ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করতে পারি। জামাত বলেছে যে না, আমরা এই জুলাই সনদের প্যাকেজের মধ্যে ডেপুটি স্পিকার আছে, এই জুলাই সনদ যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে ডেপুটি স্পিকার পদ আমরা নেব না। আমার প্রশ্ন দুটো। 1 নম্বর প্রশ্ন হলো, জুলাই সনদ প্যাকেজের কি আদৌ কোনো ভবিষ্যৎ আপনি দেখেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো, যত কিছুই বলো, আলটিমেটলি কি জামাত ডেপুটি স্পিকারের পদটা নেবে কিনা, কিনা এমপির নাম দেবে কিনা? জি। আম, প্রথম কথা হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন এনসিপি এবং জামাত যেভাবে চাইছে সেভাবে হবে না। এটাই মোটামুটি লিখে দেওয়া যায়, সেভাবে হবে না। ওই যে সংবিধান সমস্যা পরিষদের সদস্য হয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, এগুলো বিএনপি করবে না, এটুকু মোটামুটি আমরা বেশ দৃঢ় চিত্র বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জুলাই সনদ যে একেবারে বাস্তবায়ন হবে না তা না। দেখুন, বিএনপি কিন্তু খুব ধীরে সুস্থে, খুব ঠান্ডা মাথায় খেলছে। সে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে তারা খুব ঠান্ডা মাথায় খেলছে, বিশেষ করে তারেক রহমান।
জি। তারা কিন্তু ওই যে জামাত এবং এনসিপি যে প্যাচ দেওয়ার চেষ্টা করছে যে তারা সংবিধান সংস্কার হিসেবে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়নি, তার মানে তারা জুলাই সনদকে অস্বীকার করছে। বিএনপি কিন্তু ওই যে বিয়ের রাতে বিধান মারার মতো একটা বিষয় আছে না, মানে কথায় আছে, সেটা কিন্তু তারা প্রথমেই বলে দিয়ে দেখে দিয়েছে, এই দেখো আমরা ডেপুটি স্পিকার তোমাদেরকে দিতে চাই। এখন জুলাই সনদে ওরকমই আছে যে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে একজন। অর্থাৎ অতএব বিএনপি বোঝানোর চেষ্টা করছে সংবিধান সংস্কারের পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়েও জুলাই সনদের আইনি তথাকথিত আইনি ভিত্তির মাধ্যমে সংবিধান সংস্কার বা যেসব কথাবার্তা ছিল সেইগুলো বাস্তবায়ন করতে হবে এমন কোনো কথা নেই। বরং আমরা যেসব জায়গায় পয়েন্ট অফ ডিসেন্ট দিয়েছিলাম, যেখানে আপত্তি জানিয়েছিলাম, সেই জায়গাগুলো বাদে যে সব জায়গাগুলোতে আমরা একমত হয়েছিলাম, প্রধানমন্ত্রী মেয়াদ 10 বছর, রাষ্ট্রপতির ক্ষমতা কোথাও কোথাও বাড়বে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, ডেপুটি স্পিকারের বিষয়ে আমরা একে একে তার বাস্তবায়ন করবো। সো আমাদেরকে মানুষের সামনে এভাবে উপস্থাপন করার কোনো কারণ নেই যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেই বিধায় আমরা সংস্কার কিছু করবো না, এটা মনে করার কোনো কারণ নেই। আর ডেপুটি স্পিকার নিবে জামাত, আপনি যদি বললেন যে নিবে কিনা, আমার ধারণা তারা নিবে। তারা এত বোকা না যে এটা হাতছাড়া করবে। বরং ডেপুটি স্পিকার নিয়ে এখন জামাত এনসিপির মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে, এক ধরনের কামড়া কামড়ি আমরা বলতে পারি। এরই মধ্যে এনসিপি থেকে চিঠি দেওয়া হয়েছে জামাত ইসলামের কাছে যে ডেপুটি স্পিকার পদটি যেন এনসিপির কাউকে দেওয়া হয়, এবং সেখানে স্পেসিফিক ভাবে বলাও হয়েছে যে তাদের যে সদস্য সচিব আক্তার হোসেন তাকে যেন ডেপুটি স্পিকার পদটি দেওয়া হয়। এবং সেই সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু তাহের সাহেব জামাতের নায়েবে আমির তিনি বলেছেন আহ আমরা এখন এই বিষয়ে ভাবিনি। অতএব নিবে, যেই নিক এনসিপি জামাত জোট নিবে ডেপুটি স্পিকার পদ, এটি আমার মনে হয়। জি। আমি একদম শেষ প্রশ্নে চলে আসছি। আপনি আপনার মানে এই ব্যাপারটা নিয়ে আপনি নিজেও বেশ মানে আগ্রহী বলে আমার ধারণা, বলতে চান। সেটা হলো আমাদের রাষ্ট্রপতির বিষয়। জি। রাষ্ট্রপতি গত কালকে দেখলাম একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, এবং সেই অনুষ্ঠানে উনি একটা জাতীয় অনুষ্ঠান পাট দিবসের, এবং সেই অনুষ্ঠানে উনি বক্তব্য শেষ করেছেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। এটা বলারটা নিয়ে, এটাকে কেন্দ্র করে নানা জন নানা রকম কথা বলছেন। কেউ বলছেন উনি ওনার আদর্শ থেকে চ্যুত হয়েছেন, কেউ বলছেন গড্ডা লেগে প্রবাহে গা ভাসাচ্ছেন, কেউ বলছেন বিএনপির সঙ্গে একটা আঁতাতের মধ্যে ঢুকে গেছেন, আবার কেউ বলছেন এগুলো করে কি লাভ, পরিবর্তন তো হচ্ছে না, এই নানা রকম আলোচনা হচ্ছে। হুম, হুম। তো আহ এটাকে আপনি কিভাবে দেখেন? না, রাষ্ট্রপতি যেটি করছেন বা করলেন এই কয়েকদিনের মধ্যে যা যে মানসিকতা তারা আমরা দেখলাম, এটি অবশ্যই নিন্দনীয়। আমার কথা হচ্ছে রাষ্ট্রপতি তো সাংবিধানিক, তারপর যে পদটি সেই সাংবিধানিক পদ, কোন দলের প্রতি অনুগত থাকবেন না বা দলীয় আদর্শ ওইভাবে ধারণ করবেন না। দলীয় আদর্শ ধারণ করবেন কিন্তু মানুষের সামনে ওইভাবে হয়তো পরিস্ফুটিত হবে না। বিষয়টা হচ্ছে এই ডক্টর মানে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে আমরা এই 1.5 বছর সাপোর্ট দিয়ে এসেছি। তার অপসারণের জন্য এই এনসিপি বা বৈষম্য ছাত্র আন্দোলন এরা এই জোটটি যে উন্মাদনা সৃষ্টি করেছিল তার অপসারণের জন্য বিএনপি এবং সেনাবাহিনী খুব ঠান্ডা মাথায় তাকে সাপোর্ট দিয়ে গেছে বিধায় তিনি রয়ে গেছেন। এবং আমরাও সমাজের নাগরিক অংশের জায়গা থেকে আমরা মোটামুটি তার পক্ষে বলার চেষ্টা করেছি, না এটি করলে এনসিপি জামাত যা চায় সাংবিধানিক সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এই ব্যক্তি যদি পদত্যাগ করতেন, তিনি নিজের মান সম্মানটি রাখতে পারতেন এবং আওয়ামী লীগের প্রতি তার কৃতজ্ঞতাও তিনি প্রকাশ করতে পারতেন। তারপর এখন তো আর সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। এখন তো একটা নতুন দল ক্ষমতা এসেছে, তারা ইচ্ছা করলেই তার পদত্যাগের মাধ্যমে অথবা তাকে ইমপিচমেন্টের মাধ্যমে তার নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে। কিন্তু তিনি স্রেফ বিএনপির তল্পিবাহক হয়ে উঠেছেন, এখানেই আমার আপত্তি। তিনি জয় বাংলাও বলতেন না, আমার সমস্যা নেই। জয় বাংলা বলতে হবে কেন, সমস্যা নেই। রাষ্ট্রপতি জয় বাংলা বলা যেতেই পারে, আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। তারপর সেটা নিয়ে যেমন অনেকে অ্যালার্জি আছে, আমি বাদ দিলাম, ঠিক আছে জয় বাংলা বললেন না। বাংলাদেশ জিন্দাবাদও কেন বলতে হবে, সেটিরও দরকার ছিল না। উনি নিউট্রাল শব্দ ইউজ করতে পারতেন, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। পাঁচ দিবস অনুষ্ঠানে শুক্রবার আমরা দেখলাম যে সেখানে তিনি এই স্লোগান দিচ্ছেন, যেখানে তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই সরকারের সময় তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন।
শুধু জয় বাংলা স্লোগান দেননি, তিনি জয় বাংলা স্লোগান অডিয়েন্সের কাছ থেকে তাদের মুখ থেকে বের করে নিয়ে এসেছেন। তিনি বয়ান করে দেওয়ার চেষ্টা করেছেন। যখন আমরা তার সমালোচনা করেছি, আমি নিজেও তার সমালোচনা করেছি যে কি এমন যোগ্যতার ভিত্তিতে এত এত মানুষ থাকতে মোহাম্মদ শাহাবুদ্দিন মানে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট করতে হবে। তখন তার সম্বন্ধে তার যে রেপুটেশন, এটা খুব ভালো কিছু না। তিনি যখন দুদকের কমিশনার ছিলেন, ভালো কিছু না। আমাদের অভিজ্ঞতা খারাপ। এবং তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, জেলা জাজ ছিলেন। আওয়ামী লীগের প্রতি তার তেমন কোনো কন্ট্রিবিউশন ছিল না। তিনি পাবনার জেলা যুবদলের কি সাধারণ সম্পাদক বা সভাপতি এই ট্রাফিকের ছিলেন। এরকম পদবির লোক তো হাজার হাজার আছে আওয়ামী লীগের এই বাংলাদেশে। তাকে করতে হবে কেন? বাদ দিলাম তিনি কি এমন যোগ্যতা সম্পন্ন, তার নৈতিকতা নিয়ে প্রশ্ন ছিল। সেই জায়গা থেকে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, আমি মোটেই উড়ে এসে জুড়ে বসা মানুষ নই। আমি পাবনায় জেল খেটেছি, আমি পাবনায় অ্যারেস্ট হয়েছি, আমি এই করার মাধ্যমে বঙ্গভবনে ঢুকেছি রাষ্ট্রপতি হিসেবে, আমি বঙ্গবন্ধুর সঙ্গে একসাথে খেয়েছি, বঙ্গবন্ধু আমাকে ডেকে জিজ্ঞেস করছে, এই চুপ্পু কেমন আছিস? এই যে বয়ানগুলো দেওয়া নির্লজ্জের মতো, এবং তিনি নির্লজ্জের মতো প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদম বুচ্চিও করার চেষ্টা করেছিলেন। তাকে প্রেসিডেন্ট হিসেবে ডিক্লিয়ারেশনের পরেও তিনি কদমবতী করার চেষ্টা করেছেন। মানে কতটা আনুগত্যশীল ছিলেন। সেই লোক হঠাৎ করে রাতারাতি চোখ পাল্টে দিয়ে দিলেন, এটা তো মেনে নেওয়া যায় না সহজে। উনি যদি ওইগুলো না করতেন, উনি যদি এই যে আবার এই যে ভাষণ দিবেন, রাষ্ট্রপতির যে ভাষণ হবে প্রথম অধিবেশনে, সেখানে এই গণহত্যার কথা বলা থাকবে, যে গণহত্যা সংঘটিত হয়েছে। আমি নিজে কনফিউজ, আমি জানি না আপনি এখানে আমার সাথে দ্বিমত করবেন কিনা একমত করবেন। এটা তো গণহত্যা না, এখানে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই 1400 মানুষের সবাই কিন্তু আওয়ামী লীগের 5ই আগস্ট পর্যন্ত নয়। 832 জন স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছিল। এবং এই 832 জনও যে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বা আওয়ামী লীগ ক্যাডারদের হাতে সবাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাও তো নয়। স্নাইপার রাইফেলের কথা আমরা শুনেছি, তৃতীয় শক্তি কাজ করেছে। তো সব আওয়ামী লীগকে দিয়ে দেবো? এবং এই সব কিছুর জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে। আপনি আমার জায়গা থেকে যে কোনো একটি পক্ষ নিতেই পারি। আমরা নাগরিক সমাজের অংশ, আমাদের স্বাধীন মতামত থাকতে পারে। কিন্তু সাংবিধানিক পদে থেকে সংসদের মতন জায়গায় তিনি যখন মিথ্যা শব্দ উচ্চারণ করবেন, এখন বিএনপির প্রতি আনুগত্যশীল হয়ে রাষ্ট্রপতি পদে টিকে থাকার জন্য, সেটি চরম আপত্তির। এবং এই বিষয়গুলো স্পষ্ট। আমি একটি কথাও তো বানিয়ে বললাম না, সব পরিসংখ্যান দিয়ে বলেছি আপনাকে। যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হননি, ওখানে 1400 মানুষ বলা হবে। আওয়ামী লীগ তো 15ই আগস্ট পর্যন্ত ছিল না ক্ষমতায়, 15ই আগস্ট তো ডক্টর ইউনূস ছিল। তাহলে 1400 মানুষ কার আমলে কখন খুন হলো? এবং 832 জন আওয়ামী লীগের সময় যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটিও সেই সেই মানুষগুলো পুরোপুরি আওয়ামী লীগের সরকারের হাতে বা আওয়ামী লীগের ক্যাডারদের হাতে নিহত হননি। সো এই যে মিথ্যা বয়ানগুলো এখন দেওয়া হবে, আমার আপত্তি এখানে। পাশ কাটিয়ে যেতেন, উনি পদত্যাগ করতেন, কোনো সমস্যা ছিল না। কেন এখন তিনি এগুলো করছেন? জি, অনেক ধন্যবাদ। উনি কেন করছেন বলা হয়তো অন্তর্নিহিত কারণ জানি না। আমি ক্ষুদ্র মানুষ, আমি যেটুকু বুঝি আমার ক্ষুদ্র বুদ্ধিতে, সেটা হয়তো উনি চাকরি রক্ষার জন্য এটা করছেন। জানি না চাকরি রক্ষার জন্য কিনা। রাখার জন্য। তো আমরা খুবই হতাশ হই যখন রাষ্ট্রপতি তার অবস্থানটাকে চাকরি মনে করেন। তো আশা করব আমাদের রাষ্ট্রপতি যারা হবেন, যারা হয়েছেন, যারা হতে থাকবেন, তারা এতটুকু বুঝবেন উনি যে অবস্থানে থাকুন না কেন, যখন উনি রাষ্ট্রপতি হয়ে যান, তখন উনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে রূপান্তরিত হন। এবং এই পরিবর্তনটা কেবল বাহ্যিক না, এই পরিবর্তনটা কিন্তু অন্তর্গত পরিবর্তন হওয়া উচিত। জনাব মঞ্জুর আলম পান্না, আপনি আমাদের অনেক সময় দিলেন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা মঞ্জুর আলম পান্নার বক্তব্য শুনলেন। প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকতেই পারে, আমারও চিন্তা ভাবনা আছে। মঞ্জুর আলম পান্নার সব বক্তব্যের সঙ্গে আপনার একমত হওয়ার দরকার নাই, কিন্তু আপনারা আপনাদের সঙ্গে যদি দ্বিমত থাকে, এই দ্বিমতটাকে মিলিয়ে নতুন ভাবে আবার চিন্তা করবেন। আমরা এটাই চাই যে আমাদের অতিথি যারা আসেন অথবা আমরা যখন কথা বলি, আমাদের কথাগুলো যেন আপনার মনে একটা দ্বিতীয় চিন্তার জন্ম দিতে পারে। তাহলে হয়তো সেখান থেকে আমরা প্রকৃত সত্যটা পেতে পারবো। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।